টার্মিনাল কিংবা ফুলবাড়ি যে টার্মিনাল, সে টার্মিনালগুলো কারা দখল করতেছে, কারা শ্রমিক ইউনিয়নগুলো অবৈধ নির্বাচনের নামে দখল করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে মানুষের মুক্তি, নাগরিকের মুক্তি, শ্রমিকের মুক্তির জন্য তিনটা জায়গায় আমাদেরকে সুস্পষ্টভাবে কাজ করতে হবে এবং সেটাই হবে আগামী নতুন বাংলাদেশে শ্রমিকদের জন্য মুক্তি এবং নতুন বন্দোবস্ত। এক নম্বর কাজ হচ্ছে, বাংলাদেশে যারা চাকরিজীবী, একেবারে ছোট জায়গা থেকে সর্বোচ্চ জায়গা পর্যন্ত, সেই জায়গায় 85% শ্রমিকের কোনো পেশার স্বীকৃতি নাই। তাদের পেশার কোনো স্বীকৃতি নাই, তাদের পেশার কোনো সিকিউরিটি, নিরাপত্তা নাই। অর্থাৎ তাকে যখন খুশি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, আবার যখন খুশি তখন তাদেরকে সেই চাকরিচ্যুত করা হয়। কোনো ধরনের পেনশন নাই, ভাতা নাই, ঝুঁকি ভাতা নাই। এমনকি শ্রমিকরা যদি এই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, তার সেই মৃত্যুর টাকা 50,000 থেকে সর্বোচ্চ 2 লাখ টাকাও সেটাও দেওয়া হয় না। ফলে বাংলাদেশের এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে, প্রত্যেকটা শ্রমিকের, সে যেই কাজই করুক না কেন, একটা জাতীয় তথ্য ভাণ্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখছেন কিছুদিন আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে। সেখানে যে ভোটার তালিকা হালনাগাদ করছে, সেখানে তথ্য আছে 12 কোটি ভোটার। বাংলাদেশে বর্তমান জনগণ কত? প্রায় 20 কোটি, বা অফিসিয়ালি ব্যুরো তথ্য মতে, পরিসংখ্যান ব্যুরো মতে 18 কোটির কাছাকাছি। তাহলে যদি 18 বছর বয়সী যদি কেউ নাগরিক হয়ে থাকে, মানে ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে ভোটার হওয়ার কথা ন্যূনতম 14 থেকে 15 কোটি। বাকি যে 2 কোটি যারা ভোটার হতে পারেনি, এটার কারণটা হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আছে, কিংবা যে ইসির দ্বারা হচ্ছে এই নির্বাচন পরিচালনা করা হবে, সেই ইসি নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের 2 থেকে 3 কোটি অতি দরিদ্র শ্রমিকদের যে জনগোষ্ঠী, তাদেরকে ভোটের দানের থেকে দূরে রাখা হয়। আপনারা দেখবেন যে ভোটের সময়, কিংবা যে আমাদের যে জাতীয় পরিচয়পত্র আছে, এই জাতীয় পরিচয়পত্রটাই বাংলাদেশের নাগরিকদের মধ্যে 2টো শ্রেণী করে ফেলছে। একটা হচ্ছে যাদের স্থায়ী ঠিকানা আছে, তারা হচ্ছে 1 শ্রেণীর নাগরিক, আর যাদের স্থায়ী ঠিকানায় তাদের 2য় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছে। ঢাকায় যে 2 কোটি জনসংখ্যা বসবাস, এর 1 কোটির অধিক মানুষ অতি দরিদ্র জনগোষ্ঠী। তাদের সেখানে যখন তারা নিবন্ধন করতে যায়, কিংবা ওয়ার্ড প্রশাসকের কাছে যায়, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় এখানে স্থায়ী ঠিকানায় দেন, কিংবা হচ্ছে বিদ্যুৎ বিল দেওয়ার কাগজ চাওয়া হয়। ঢাকায় কয়জন মানুষের নিজস্ব ফ্ল্যাট কিংবা বাড়ি আছে বলেন? তাহলে একটা রাষ্ট্র ব্যবস্থায় ন্যাশনাল পরিচয়পত্র সিস্টেম একটা ইটসেলফ দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করতেছে, তাদেরকে কোনো স্বীকৃতি দিচ্ছে না। ঢাকার অধিকাংশ অতি দরিদ্র জনগোষ্ঠী, তারা ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র করতে পারে না, শুধুমাত্র এই যে স্থায়ী ঠিকানার কারণে। যখন একটা মানুষের স্থায়ী পরিচয়পত্র থাকে না, তখন তার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, সে অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। ফলে আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা স্পষ্ট করে বলতে চাই যে 1.5 কোটি প্রবাসী বিদেশে আছে, এবং ঢাকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে অতি দরিদ্র যে জনগোষ্ঠী আছে, তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থা অবশ্যই করতে হবে। না হলে এই শ্রমিকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখার ফলে তারা জাতীয় রাজনীতি থেকে অগুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, তেমনিভাবে তাদের সামাজিক স্বীকৃতি থেকে তারা দূরে সরে যাচ্ছে। ফলে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই শ্রমিকদের সেই ভোটাধিকারের ব্যবস্থা করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটি সামাজিক রোগ। আমাদের যখনই ধরেন শ্রমিক বান্ধব এলাকার নাম আমাদের সামনে আসে, যেমন আমি বলি সদরঘাট, গাবতলী, এই নামগুলো যখন বলি, গুলিস্তান, তখন আপনাদের মনে একটা তাদের প্রতি একটা ঘৃণা চলে আসে। এই গুলিস্তান গেলে তো পকেট মার হয়, ছিনতাই হয়। তার মানে কি শ্রমিক যারা থাকে সেখানে শুধু ছিনতাই কিংবা হচ্ছে হয়। ফলে এই যে শ্রমিকদের প্রতি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তর যে শ্রেণী বৈষম্য এবং শ্রেণী ঘৃণা,
সেই ঘৃণা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থায় শ্রমিকদেরকে আমরা কোনোভাবেই মূলধারার জনশক্তির সাথে আমরা যুক্ত করতে পারবো না। কিছুদিন পরই দেখবেন কোনো আন্দোলন সংগ্রাম হইলে ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি দাঁড় করানো হয়। এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে, সেখানেও দেখবেন যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শ্রমিকদেরকে তাদেরকে ছাত্রদের বিরুদ্ধে ব্যবহার করছে, ব্যবহার করে ছাত্র বনাম শ্রমিক মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ফলে আমাদের এই সামাজিক ক্ষেত্রে কাজ করতে হবে। এই সমাজ ব্যবস্থায় আমাদেরকে অবশ্যই প্রত্যেকটি পাঠ্য বইতে, আপনি দেখেন আজকে আপনি ঢাকার ফুলবাবু, আপনি ফ্ল্যাটে থাকেন, আপনি যে ময়লা ফেলেন সেই ময়লাটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাজপথে যাওয়ার আগে সারা রাত যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী আছে তারা সারা রাত জেগে থেকে এই ময়লা পরিষ্কার করে, আর আপনি সকালবেলা উঠেই দেখতেছেন যে সব কিছু সহজভাবে চলতেছে। এই যে শিক্ষিত জনগোষ্ঠী আমাদের এখানে বেড়ে উঠছে, তারা এই শ্রমিকদের জীবনযাপন সম্পর্কে জানে না। সে কিভাবে একটা লাইফ লিড করতেছে সেটা তার ভিতর অনুভূত নাই। তার বাসার পানির ওয়াসার সিস্টেমটা কিভাবে চলে যায় সেটা অনুভূত নাই। সে যে বাসায় বসে ভালো ভালো খাবার খাচ্ছে, সেই খাবারটা কিভাবে উৎপাদন হচ্ছে, কিভাবে শ্রমিকরা এখানে শ্রম দিচ্ছে, সেই বিষয়ে তার কোনো জ্ঞান নাই। এটাকে বলা হয় প্রায়োগিক জ্ঞান, অর্থাৎ তার জীবন ব্যবস্থায় আরও যে 10টা শ্রেণীর মানুষের যে অবদান আছে, সেই অবদান আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানানো হয় না। ফলশ্রুতি তিনি যখন মাস্টার্স পাস করে ফেলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, সচিবালয়ের সচিব হন, তারপরে তিনি শ্রমিকদের প্রতি এক ধরনের ঘৃণা আর অবজ্ঞার দৃষ্টিতে তার দিকে থেকে থাকেন। সকালবেলা রিক্সা না হলে, ড্রাইভার না হলে তিনি অফিস করতে পারেন না। 500 টাকার বেতনের খালা ডিম পোস্ট করে না দিলে তিনি অফিসে নাস্তা করে তিনি যেতে পারেন না। অথচ একটা শ্রেণীর মাধ্যমে তার প্রতি অবজ্ঞা করা হয়। অতএব এই সামাজিক ঘৃণা অবজ্ঞা দূর করতে হলে আমাদেরকে প্রত্যেকটা পাঠ্য বইতে শ্রমিকদের যে উঠে আসার জীবন, সেই জীবনকে অবশ্যই পাঠ্য বইতে সংযুক্ত করতে হবে। আরেকটি বিষয় বলবো, যেটি আমি প্রথমেই অভিযোগ করছি, এই শ্রমিকদেরকে রাজনীতিতে যে অপব্যবহার করা হয়, ক্ষমতার পালাবদলের সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়, সেটা যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আগামীর দিনও বাংলাদেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। আমরা অনুরোধ করব, এই যে রাজনীতি, অর্থনীতি এবং সমাজে শ্রমিকরা কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, এবং সেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্যই আমাদের যে শ্রমিক উইংয়ের যারা দায়িত্বশীল আছেন, যারা সমন্বয়কের ভূমিকা পালন করছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব এই জায়গাটিতে কাজ করতে। আগামী দিনের বাংলাদেশে শ্রমিকের ন্যায্য হিস্সা, শ্রমিকের মজুরি, শ্রমিকের জীবন ও জীবিকার নিরাপত্তার জন্য কাজ করবে। সবাইকে ধন্যবাদ।